মুন্না বন্যার চুলের মুঠি ধরে বলতে লাগলো, হত্যাকারী, তুই আমার ভাইকে হত্যা করেছিস। তুই যদি আমার ভাইকে সেদিন রুম থেকে বের না করে দিতে, আজ আমার ভাই রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে মারা যেত না। মুন্না শুভকে নিয়ে ড্রয়িং রুমে ঢুকতেই বন্যা বলে উঠল, এ কি, তুমি শুভকে বাসায় নিয়ে আসলে? আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলে না? বন্যার কথা শুনে মুন্না বললেন, আমার ছোট ভাই আমার বাসায় আসবে, এতে তোমায় জানানোর কি আছে? ওর যখন খুশি ও তখন আসতে পারবে। ও আসছে 1 সপ্তাহের জন্য। ওর কলেজে অ্যাডমিশন টেস্ট আছে, ওর পরীক্ষাটা হয়ে গেলে চলে যাবে। জবাবে বন্যা বললেন, তোমার ভাই বাসায় আসবে, আমি ভাবি হয়ে সেটা জানতে পারবো না? মুন্না বন্যাকে চুপ করে দিয়ে শুভকে বললেন, ভাই, তুই অনেক দূর থেকে এসেছিস, যা, বাসার মোটরটা নষ্ট, পিছনে চাপকল আছে, হাত মুখ ধুয়ে আয়। শুভ দেরি না করে ফ্রেশ হওয়ার জন্য বাইরে চলে গেল। মুন্না বন্যাকে বলতে লাগলো, আমার ভাইয়ের সামনে তোমার এইভাবে কথা বলা উচিত হয়নি। বন্যা এবার তেলে বেগুনে জ্বলে উঠলেন। বলতে লাগলেন, বাড়িতে 2টা রুম, এক রুমে আমরা থাকি আর এক রুম মেহমানদের জন্য। তুমি জানো না আগামীকাল আমার ছোট ভাই আসবে ওর বউকে নিয়ে? তোমার ভাই যদি এখানে থাকে তাহলে আমার ভাই আর ভাবিকে কোথায় রাখবো? ওদেরকে কি রাস্তায় থাকতে দিব? এদিকে শুভ কলপার থেকে হাত মুখ ধুতে ধুতে ভাবি আর ভাইয়ের কণ্ঠের আওয়াজ শুনতে পেল। শুভ চিন্তা করতে লাগলো, আমি এই বাসায় আসতে না আসতে ভাবি ভাইয়ের সাথে ঝগড়া শুরু করে দিয়েছে। যাই, গিয়ে দেখে কি নিয়ে ঝগড়া করে। বন্যা মুন্নাকে বলতে লাগলো, তোমাকে আমি সাফ সাফ বলে দিচ্ছি, তোমার ভাইকে এখন যদি বাড়ি থেকে বের না করো তাহলে আমি এই বাড়িতে থাকবো না। 2 দিন পর পর গ্রাম থেকে তোমার আত্মীয় স্বজন এসে বাড়িটা একেবারে বস্তিখানা করে রাখে, আমাকে সবকিছু পরিষ্কার করতে হয়। দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুভ ওদের কথা শুনতে লাগলো। বন্যা একের পর এক গালি দিয়ে যাচ্ছে। মুন্না পাথরের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্যার গালিগুলো শুনছে। বন্যা বলতে লাগলো, তোমার বাবা মা ভাই বোনদের প্রতি যদি এতই দরদ থাকে তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দাও, আর তোমার ভাই আর মা বাবাকে নিয়ে থাকো। আমি ওদের যন্ত্রণায় তোমাকে নিয়ে ঢাকায় চলে এসেছে, এখানেও তোমার আত্মীয় স্বজনদের যন্ত্রণায় আমি থাকতে পারছি না। ভালোই ভালোই বলছে, তোমার ভাইকে এক্ষুনি চলে যেতে বলো, তা না হলে আমি তোমার ভাইকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করব। ভাবির মুখে এমন কথা শুনে শুভর পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে। কি করবে বুঝ উঠতে পারছে না। ভেবেছিল ভাইয়ের বাসা থেকে ঢাকা ভার্সিটিতে ভর্তি হবে, কিন্তু ভাইয়ের বাসায় আসার কারণে ভাইয়ের সংসারে অশান্তি শুরু হয়ে গেছে। তাই তো শুভ সিদ্ধান্ত নিল এখানে আর থাকবে না। শুভ রুমের দরজায় নক করে ভিতরে গেল। তখনও বন্যা মুন্নার সাথে ঝগড়া করিয়ে যাচ্ছিল। শুভকে দেখে বন্যা চুপ হয়ে গেল। শুভ মুন্নাকে বললেন, ভাইয়া, আমার একটা জরুরি কল আসছে, আমার এখনই বাড়ি যেতে হবে। শুভর কথা শুনে মুন্নার বুঝতে বাকি রইল না বন্যার ঝগড়া সবকিছু শুনেছে শুভ। তাই তো ভাই আমার অভিমান করে বাড়িতে চলে যাচ্ছে। মুন্না শুভকে বলতে লাগল, ভাই, তুই তোর ভাবির কথা কিচ্ছু মনে করিস না, তুই তো জানিস ও এমনিতে একটু রাগী। তুই এখানে থাকলে দেখবি তোর ভাবি একদিন ঠিক হয়ে যাবে। জবাবে বন্যা বললেন, ভাইয়ের জন্য দরদ একেবারে উতলে উঠছে, তাই না? বাড়ি যেতে যাচ্ছে, যাক না, সমস্যা কি? আবার যখন ওর ভালো লাগবে তখন আসবে। শুভ বলল, ভাবি ঠিকই বলেছে, আবার যদি কখনো সময় পাই এসে তোমায় দেখে যাব। শুভ এই কথা বলে ব্যাগটা ঘাড়ে নিতে মুন্না বলল, ভাই, অনেক দূর থেকে এসেছিস, তোর মুখ চোখ শুকিয়ে গেছে, সকাল থেকে মনে হয় কিচ্ছু খাসনি, চল আমরা একসাথে খাওয়া দাওয়া করি, তারপর একটা সিদ্ধান্ত নিয়ে নেব। জবাবে বন্যা বলল, তোমার ভাইয়ের জন্য কেউ রান্না করে রেখেছে নাকি? যা রান্না করেছে আমাদের দুজনেরই তো হবে না, ও বাইরে থেকে কিছু খেয়ে নেবে, না হলে যাও দোকানে গিয়ে একটা রুটি কলা কিনে দিয়ে আসো। এবার আর শুভ চোখের পানি ধরে রাখতে পারল না, 2 চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। মুন্নাও কোনো প্রতিবাদ করল না। শুভ ভাইয়ের মুখের দিকে তাকিয়ে জল ভরা চোখে ওখান থেকে চলে গেল। বন্যা মুন্নাকে বলতে লাগলো, চলো, প্রচুর ক্ষুধা লেগেছে, গিয়ে খেয়ে নেই। মুন্না বন্যাকে বললেন, তোমার ক্ষুধা লেগেছে, তুমি খাও, আমার এখন কোনো ক্ষুধা নেই। আরিফ রাজমিস্ত্রির কাজ করে। শুভ ঘাড়ে ব্যাগ নিয়ে আরিফের কাছে গিয়ে বলল, আরিফ, তুই তো আমার ছোট্টবেলার বন্ধু, তুই এখন ঢাকা রাজমিস্ত্রির কাজ করিস। আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার জন্য এসেছিলাম, ভেবেছিলাম ভাইয়ের বাসা থেকে পড়ালেখা করব, কিন্তু ভাবি চায় না আমাদের ফ্যামিলির কেউ এসে ওনাদের বাসায় থাক। তুই যদি আমার একটা কাজের ব্যবস্থা করে দিতে তাহলে আমি তোদের সাথে কাজ করে পড়ালেখার খরচ জোগাড় করতে পারতাম। আরিফ বললেন, সমস্যা নেই দোস্ত, তুই যখন আসছিস
আমার বাসায় থাকিস আর আমার সাথে রাজমিস্ত্রির জোগালি হিসেবে কাজ করিস। এই কথা বলে আরিফ শুভকে বাসায় নিয়ে গেল। মুন্না খাটের উপর বসে মোবাইল চাপাচাপি করছে। এর মাঝে একটা কল আসলো। কলটা রিসিভ করতে অপর প্রান্ত থেকে কেউ একজন বলে উঠল, ভাইয়া, শুভ সেদিন আপনার বাসা থেকে আসার পর রাজমিস্ত্রির কাজ নিয়েছিল। 10 তলা বিল্ডিংয়ের ছাদ ঢালার সময় হঠাৎ ছাদ থেকে পড়ে গিয়ে শুভ মারা গেছে। ঢাকা মেডিকেলে শুভর লাশ আছে। এই কথা শোনার পর মুন্নার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। দু চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। এর মাঝে বন্যা এসে মুন্নার চোখের পানি দেখে জিজ্ঞেস করল, এ কি, তুমি কান্না করছো কেন? মুন্না বন্যার চুলের মুঠি ধরে বলতে লাগলো, হত্যাকারী, তুই আমার ভাইকে হত্যা করেছিস। তুই যদি আমার ভাইকে সেদিন রুম থেকে বের না করে দিতে, আজ আমার ভাই রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে মারা যেত না। আমি তোকে কোনো দিন ক্ষমা করব না। আমি চাচ্ছি আমার ভাইয়ের লাশ আনতে। এসে যেন দেখি তুই এই বাড়ি ছেড়ে চলে গেছিস। তা না হলে আমার ভাইয়ের লাশের সাথে তোকেও জিন্দা খবর দেব। এই কথা বলে মুন্না ওখান থেকে চলে গেল। বন্যাও পেছিয়ে পেছিয়ে গেলেন। বন্ধুরা, আমাদের সমাজে এমন ঘটনা অহরহই ঘটে। তাই সকলকে বলছে, বউয়ের কথা শুনে ভাই বোনদের অবহেলা করবেন না।